দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে শুক্রবারে 7 দিন মানে সংসারের গল্প। একটা গান আছে, আপনারা শুনেছেন যে নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের খড়, তার চেয়ে আরো তিতা বউ ছাড়া ঘর। তো বউ ছাড়া ঘর আসলেই তিতা কিনা, বা বউ থাকলেই সংসার অনেক মধুর হয় কিনা, এই প্রশ্নের উত্তর খুঁজবো এই কারণে যে এই গানের যিনি শিল্পী তিনি আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সবার পছন্দের মানুষ, খুবই প্রিয় মানুষ কিরণচন্দ্র রায় এবং তার সহধর্মিণী চন্দনা মজুমদার। আপনাদের স্বাগত। দাদা, আজকে যখন অনুষ্ঠানে এলেন আপনারা একটা খুব দুঃসংবাদ শুনে এসছেন, আপনার ছোট বোনের শাশুড়ি মারা গেছেন আজকে। শাশুড়ির আজকে প্রয়াণ হলো। উনি কি বার্ধক্যজনিত? বার্ধক্যজনিত, যথেষ্ট বয়স হয়েছেন এবং আমার মাতৃ সম। চমৎকার মানুষ, চমৎকার তার ব্যবহার, সব কিছু মিলেই কষ্টের তো লাগবেই। তবুও তার যাত্রা, অন্তিম যাত্রার পূর্ব মুহূর্তটি ছিল অত্যন্ত না বোঝার জায়গায়, যেন কথা বলতে বলতে খেতে খেতে চলে গেলেন। এই এমনিতেও একটু জটিলতা ছিল, কোনো বড় কোনো অসুখ? না না না, কিছুই না, একেবারেই বার্ধক্য, আর কিছুই না। এবং দিদি বলছিলেন যে 1-2 দিন আগে বোধহয় দেখা করে এসেছেন। হ্যাঁ, এই তো 3-4 দিন আগে, মাত্র 4 দিন আগে দেখা করে এলাম। ওনার সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন ছিল? অত্যন্ত গভীর। কাছে, তারপরে আমাকে হাতটা ধরে সাপটালো, কথা বললো, হেসে হেসে, সুন্দর, খুব আস্তে আস্তে কথা বলতেন উনি, এবং খুব মিষ্টি চেহারার একজন মানুষ, মিষ্টি মনের একজন মানুষ। তো এখন কি বলবো, ওনার প্রসঙ্গ শুরু করলাম এই কারণে যে আমরা তো আজকে সংসারের গল্পই করি। এই যে ধরেন বোনের শাশুড়ি অনেক দূরের কেউ নয়, আবার এক বাসায় থাকেন, আলাদা বাসায়, কিন্তু তারপরেও এই যে একজন কাছের মানুষ চলে যাওয়ার পরে যে বেদনা বোধটা তৈরি হয়, আত্মার টান, গভীর মমতার টান। আর সেই মমতাটা আমাদের চেয়ে বেশি হচ্ছেন যে উনি আমাদেরকে কত মমতা করতেন। তো সেই টানটাই আসলে এই শেকড়ের টান, তো এগুলো ছেড়া যায়। এবং পরিবারের একজন বয়স্ক মানুষ যখন চলে যান তখন এটার প্রভাব পড়ে কিন্তু নানাভাবে। না, এটা তো প্রচলিত কথাই আছে, একটি লাইব্রেরি ধ্বংস হয়ে যায়। একজন বয়স্ক মানুষ চলে যাওয়া, একজন লাইব্রেরি চলে যাওয়া, লাইব্রেরি পুড়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। আমরা একটা আপনাদের প্রসঙ্গেই আসি। আপনাদের পরিচয় সম্ভবত 1979 সালের দিকে। হ্যাঁ, এবং সেই গল্পটা একটু শুনতে চাই যে কিভাবে হলো পরিচয়টা, এবং তারপরে আপনারা বিয়ে করলেন কত বছর পরে গিয়ে? না, ওই 79তেই বিয়ে হয়েছে। ও পরিচয়ের বছরই 79 না, 89 তো পরিচয়। হ্যাঁ, কিন্তু না, পরিচয় তার আগে। পরিচয় তো তার আগেই। আচ্ছা আচ্ছা, কারণ গানে গানেই পরিচয়। আচ্ছা, সেটা কি? সেও শিল্পী, আমিও শিল্পী, সেও রেডিওতে টেলিভিশনে গান করছে, আমিও করছি, দেখা হচ্ছে, হাই মানে এমনি কথা হয়, কেমন আছেন, আমি তো তখন তাকে দাদা বলে ডাকতাম। আচ্ছা, আপনি দাদা। আচ্ছা, তো সেইভাবে কথা হচ্ছে, দাদা কেমন আছেন, দাদা বললো যে হ্যাঁ ভালো আছি, ব্যাস এই তো। তারপরে আমার মতো আমি চলে গেলাম, তার মতো সে চলে আসলো, এইভাবেই আর কি। আর আমাদের বিয়েটা হয়েছে পারিবারিকভাবে, মানে একেবারেই আমার শাশুড়ি মায়ের একেবারে পছন্দের। আচ্ছা, উনি মানে আমাকে, মানে প্রস্তাবটা আর কি উনিই প্রথমে তুলেছেন। বাস সেই জায়গা থেকে। মানে দাদাকে নিয়ে আসলেন ঘরে? দাদাকে আমি নিয়ে আসিনি, দাদা আপনাকে নিয়ে গেছে। আচ্ছা, তার মানে আপনাদের কোনো ওই অর্থে বিয়ের আগে যেটা আমরা বলি প্রেম ভালোবাসা, ওইটা ছিল না? কোনো প্রণয়ের ব্যাপার ছিল, মনে ছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু একেবারে আনুষ্ঠানিকভাবে, পারিবারিকভাবে মনে একটা ছিল, কিন্তু ওইভাবে আমাদের কখনো ওই রকম করে, কিন্তু মনে মনে যে তাকে আমি পছন্দ করতাম, সেটা সত্যি কথাই। তা আমি মানে তার গানের আমি বেশি পাগল ছিলাম। আচ্ছা, তার যখন গান শুনতাম আমি, তখন আমি একদম মানে, তখন তো উনি মোটামুটি স্টার। হ্যাঁ, সে তো বটেই। গানগুলো যখন শুনতাম তখন আমি খুব তার গানের পাগল ছিলাম। আমি মূলত সকল শব্দটি ব্যবহার করছি। স্টার বনে গেলাম 86 সালে, 86। আচ্ছা, 86 থেকে আমি ফিল্মে গাওয়া শুরু করেছি, মঞ্চ মাতাচ্ছি ইত্যাদি। তো বিশ্ববিদ্যালয়ে আমার টিএসসি আমার একেবারে হাতে মুঠোয়, তো এমনিভাবেই পথ চলা। কিন্তু আমি এই মুহূর্তে যাকে সবচেয়ে বেশি স্মরণ করছি, নামটা একটু পরে বলছি, আমি বুঝতে পেরেছিলাম যে গাইতে গাইতে গায়েন, মানুষের বাহবা যতই পাই না কেন, সবার মন জোড়লেও আমার মন জোড়ায় না। এ যেন সেই জ্বালাময়ীর দক্ষিণা বাতাসের তপ্ত আগুনের হাহাকার, যে আমি স্বস্তি পাচ্ছি না,
খুঁজছি গুরু খুঁজছি গুরুও পাচ্ছি না মনের মতো। একটু পাকনা ছিলাম ছোটবেলা থেকে, বুঝতাম ভালো। আচ্ছা, তো এই বোধের জায়গাটা আমার শক্ত ছিল যে সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমাকে তো আমি ফাঁকি দিতে পারছি না। তো কাজে আমি যে জানি না, না জেনে গান করছি, এটা তো সত্য। তো এই যে হাতে পায়ে জড়িয়ে পড়লাম বাংলাদেশের সবচেয়ে পরম শ্রদ্ধেয়জন, মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে যার নাম সিংহের মতো, তিনি হচ্ছেন আমার গুরু খন্দকার নুরুল আলম। আহা, ওনার কাছে আমি শিখতে শুরু করি 88 সাল থেকে। এই এতদিন ধরে রাজি করাতেই আমার সময় চলে গেছে। এই 88 সাল থেকে এক টানা 14 বছর আমি ওনার তালিম নিলেন। চরণের ধুলি পাওয়ার সুযোগ পেয়েছি, এবং যেটুকু অর্জন তো আর বেশি করতে পারিনি, কারণ সে তো একটা সাগর। যতটুকু অর্জন করতে পেরেছি সেটাই বিক্রি করে আজও খাচ্ছি। আহা, দিদি আপনার গুরুকে? আমার তো প্রথম গুরু হচ্ছে আমার বাবা নির্মল চন্দ্র মজুমদার, তার কাছে আমার হাতে খড়ি। আর পারিবারিকভাবেই আমার সঙ্গীতের মধ্যেই তো বেড়ে ওঠা। তারপরে লালন সাইজির গান যখন মানে শুরু করলাম, তখন প্রথমে পেলাম হচ্ছে মরহুম মকসেদ আলী সাই। উনি একজন লালনের গানের একজন দিকপাল ছিলেন। তারপরে ওনার সঙ্গে আমার বাবার খুব একটা পারিবারিক সম্পর্ক, এবং উনি কুষ্টিয়াতে থাকতেন, যখনই উনি আসতেন ঢাকাতে তো আমাদের বাড়িতেই উঠতেন। তো তখন আমি অনেক ছোট, এই তো তারপরে ওনার কাছে বসে শুরু করলাম। তারপরে উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন এক সময়। তারপরে যিনাকে পেয়েছিলাম তিনি হচ্ছেন খোদাবক্স সাই। খুবই আর একজন কিংবদন্তি মানুষ। তো উনি হচ্ছেন আর এক সাধক, মানে মহাসাধক যেটা বলা চলে। তো যাই হোক, তারপরে উনি দীর্ঘদিন আমাদের বাড়িতেই উনি ছিলেন। আচ্ছা, এই ঢাকার বাসায়, রামপুরার বাসায়। উনাকে নিয়ে আসা হয়েছিল শিল্পকলা একাডেমিতে, তখন হচ্ছে প্রশিক্ষক হিসেবে ওনাকে নিয়ে আসা হয়েছিল। তখন ওনার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। তখন উনি শিল্পকলাতে এসে উনি আমাকে খুঁজে বেড়াচ্ছেন, আমার বাবাকে খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় গেলে আমি ওদের পাবো। তো ওইখানে সবার কাছে জিজ্ঞাসা করে যে চন্দনা মজুমদার নামে একটা মেয়ে আছে, তার বাসা কোথায় বা কিছু, তার একটু ঠিকানা আমাকে কেউ দিতে পারে। একদম সাদা মনের মানুষ ছিলেন, তো একেবারে মাটির মানুষ। আর এবং আমাদের কুষ্টিয়া অঞ্চলের ভাষা, ওই ভাষাতেই উনি বলছেন। একতারা একটা বায়া ওনার সাথে, একটা ঝোলা ওনার কাঁধে থাকতো, সাদা ড্রেস পরা, ব্যাস। তো তারপরে আমাকে একজন খবর করলো, আমি সাথে সাথে চলে এলাম শিল্পকলায়। এসে একেবারে বাবার কাছেও শোনা নেই, মার কাছেও শোনা নেই, কারো কাছেই শোনা নেই, আমি একদম হাত ধরে আমার বাড়িতে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, উনি কি মৃত্যু পর্যন্ত আপনার বাড়িতে ছিলেন? মৃত্যু পর্যন্ত ছিলেন না, কিন্তু শেষের দিকে উনি বাড়িতে চলে গেছেন, মৃত্যুর আগ পর্যন্ত। তারপরে উনি বাড়িতে চলে গেছেন, তারপর বাড়ি গেছেন, বাড়ি যেয়ে মৃত্যু হয়েছে। বাড়িতে যেয়ে কিছুদিন পরেই ওনার মৃত্যু হয়েছে। তো তখন তো ওনার কাছে আমার সেই মানে বহুদিন আমার শেখার সেই সুযোগ, একদম ঘরে বসে, মানে গুরুকে ঘরে রেখে শেখা। তারপরে আরো শিখেছি যখন বিয়ের পরে, আবার তার উস্তাদের কাছেও যে খন্দকার নুরুল আলম, মানে কাকু বলেই ডাকতাম আমরা, কাকুই বলতো, তো সবাই কাকুই বলতো। তো ওনার কাছেও শিখেছি। তারপরে আরো শেখা হয়েছে আমার। এখানে কে আছেন? হ্যাঁ, খোদাবক্স আমার খোদাবক্সাই তো আছেন। আহা, বহু পুরনো দিনের। একটা দিচ্ছেন উনি হাতে। তো তারপর শুদ্ধ সঙ্গীত এবং নজরুল সঙ্গীতের শেখার সৌভাগ্যটা আমার দীর্ঘদিন হয়েছে। সেটা হচ্ছে আমার গুরু হচ্ছে মোহাম্মদ ইয়াকুব আলী খান। হ্যাঁ, তো স্যারের কাছে আমি দীর্ঘদিন শিখেছি, আমার বাসায় বসে উনি শিখাতেন। তো এইভাবেই আর কি। যে কারণেই আজকে আপনারা দুজনেই একদম সঙ্গীতের মানুষ। তো আমরা আজকে অনুষ্ঠান শিরোনামটা দিয়েছি কিরণ চন্দনা সুরের সংসার, এবং আপনাদের মেয়েও মানে আপনাদের লাইনেই, উনিও বেশ খুব ভালো গান করেন উনি। আজকে ওনার প্রসঙ্গে নিশ্চয়ই আমরা আলোচনা দেবো একটু পরে। সেটা দাদা একটা বিষয়, দিদি একটা প্রসঙ্গ আনলেন লালনের প্রসঙ্গ, যে লালনের গানে কিন্তু বারবার সংসার, প্রেম, জাতপাত নানাভাবে এসছে। ফলে সেই জায়গা থেকে সংসারটা কি আসলে কখনো ভেবেছেন যে এইটা হচ্ছে সংসার? সংসার
সং মানে ঢং। জি। এই পৃথিবীতে আমরা সবাই সং সেজে আহা, ঘুরে বেড়াচ্ছি, সেটাই সংসার। আর সেইটাকে কোনো রকম একটু সার করে, সার শব্দ হচ্ছে জোড়াতালি, আচ্ছা, এটাকে করে আমরা কোনো রকম দিনাতিপাত করি, সেটাকেই বলে সংসার। আর লালন যেটা বলেছেন সেটা হচ্ছে সংসার করতে গেলে বিষয়, সেখানে বাড়ি থাকবে, জমি থাকবে, ঘর থাকবে, অথবা বিল্ডিং অট্টালিকা তুলতে হবে, গাড়ি থাকতে হবে। আজকে নানান রকম স্বপ্ন যুক্ত হয়েছে আধুনিক বিশ্বে। লালন বলেছেন, বিষয় বিষে চঞ্চল মন দিবা রজনী, মন তো বোঝে না, বুঝ মানে না, শোনে না ধর্ম কাহিনী, দিবা রজনী। বিষয়টাকে উনি বিষ হিসাবে দেখেছেন। আহা, বিষয়ের পেছনে যতক্ষণ ঘুরবে, বিষয় নিয়ে যতক্ষণ মত্ত থাকবে, ততক্ষণ বুঝতে হবে ওর পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। কি দারুণ কথা। তাই তো সাধকজনেরা সব ছেড়ে জঙ্গলবাসী হন। সংসার করেন না। যত ধর্মের শ্রেষ্ঠ ব্যক্তির কথা বলুন, যত বড় বড় সাধকের কথা বলেন, আপনি দেখেন জমিদারি, রাজকীয়, বাদশাহ সব ছেড়ে দিয়ে, হাসান রাজার কথা ভাবেন, লালন সাঁইজির কথা ভাবেন, এরা সবাই জঙ্গলবাসী হয়েছেন, কারণ বিষয় বিষ। কিন্তু এই বিষয়কে তো অস্বীকার করারও সুযোগ নাই এখন। ধরেন আপনারা তো অস্বীকার করতে পারেন না, সংসার করেছেন, সেটা তো করছেন। ওই যে সংসার করতে গেলে বললাম যে আমরা সংসার করছি। আপনার যে গানটা, যে বউ ছাড়া ঘর তিতা, মানে তিতা পানের ঘর তার চেয়ে আরো নিম তিতা, বউ তিতা ছাড়া- নিম তিতা নিষিন্দা তিতা, তিতা পানের ঘর তার চেয়ে অধিক তিতা 200 তিনের ঘর। আচ্ছা, বউ ছাড়া ঘরও আছে কিনা লাইন? না, না, না। ও 200 তিনের ঘর। 200 তিনের ঘর। আচ্ছা আচ্ছা, তাহলে এই লাইনটা মিস করেছি বোধহয়। আচ্ছা, এই গানটা কার? এটা লোকযোদ্ধার। আচ্ছা আচ্ছা, এটা অনেক প্রাচীন একটি গান থেকে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, বাংলার লোককবিরা শুধু অধ্যাত্মবাদে নিমজ্জিত থাকতেন তাই নয়, তাদের মধ্যে রসবোধও ছিল, তাদের মধ্যে ছিল সমাজ সংস্কার। যেমন লালন সাঁইজি গেয়েছেন, জাত গেল বলে কি আজব কারখানা, অথবা সব লোকে কয় লালন কি জাত সংসারে। এমনই আরো অনেক গান। মায়ের কলির মান গেল রে ভাই ব্যাঙাক পিতলের কাছে, সোনার মান গেল রে ভাই ব্যাঙাক পিতলের কাছে। কে বানালো রংমহল খানা। এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে সমাজ সচেতনতাকে সাক্ষী দেয়, সাথে অধ্যাত্মবাদ তো আছেই। তাহলে কয়েকটি পর্বে পর্বেই এদের বিচরণ, তার মানে তারা অত্যন্ত সমাজের ভেতরে না থেকেও সচেতনতার জন্যে যেন তারা আকুণ্ঠভাবে চেষ্টা চালিয়ে গেছেন এবং সচেতনতা দিয়েছেন। চারণ কবি মুকুন্দ দাস, সে তো ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান ব্যক্তিই ছিলেন, অথচ অসংখ্য গান তার গণসঙ্গীত থেকে শুরু করে অধ্যাত্ম। তো কাজী দুটোকে একেবারে আলাদা করা যাবে না, যার জন্য আমাদের সেই লোককবিদের, প্রাচীন লোককবিদের লেখা দেয়া গান, আর লোককবিরা সাধারণত নিজেরা লেখেন, নিজেরা সুর করেন, নিজেরাই মনের আনন্দে গান, কারোর জন্য লেখেন না, তারপরে সেটা ছড়িয়ে পড়ে। আমরা যারা মৌমাছি মধু আহরণ করার জন্য ব্যস্ত থাকি, তারা যে ওটা আহরণ করে আনি। রাইট। এবং দাদাজি সংসারের সংজ্ঞা দিলেন, সং সেজে থাকা বা সার করা সংকে, আপনার কাছে নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে। একটা জানবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে, শুক্রবারের 7 দিন মানি সংসারের গল্প। এবং আজকে আমরা আড্ডা দিচ্ছি আমাদের দুজন খুবই পছন্দের মানুষ। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত দম্পতি কিরণচন্দ্র রায় এবং চন্দনা মজুমদার। বিরতির আগে আমরা দাদার ব্যাখ্যা শুনছিলাম যে সংসার জিনিসটা আসলে কি। আপনার কাছে এই সংসারটা কি আসলে? আসলে আমাদের সংসার যেটা সে যেভাবে বোঝালো তার ধারাটা এক, আর আমাদের মেয়েদের ক্ষেত্রে তো সংসারটা একটু ভিন্ন। আচ্ছা। তো সেখানে তো যেমন আমি যেমন সংসার করছি, এরকম আমার মতো আরো 5টা মানুষও সংসার করছে।
তো আমাদের সংসার তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের সংসার। সেই সংসারের সবকিছুই, বাবা মা, শাশুড়ি শ্বশুর, দেবর ননদ, মানে একটা বড় মানে একটা বড়, হ্যাঁ, আমাদেরকে তো সেইটা আমাদেরকে ম্যানেজ করে তারপরে আমাদের সেই সংসার চালিয়ে যেতে হচ্ছে। তো তার মানে সংসার হচ্ছে ম্যানেজ করার বিষয়। ওই সংসার মানে এটা এখানে ওই যে সবকিছু মিলিয়ে আমাদেরকে ম্যানেজ করতে গেলে সংসারতে হয়। আচ্ছা, সংসারতে হয়, সংসারতে যেটা পছন্দ করি না ওটাও হাসি মুখে মেনে নিতে হয়, রাইট। তাই না? এরকম কি হয় যে চন্দনা মজুমদারের এই জিনিস পছন্দ না কিন্তু মেনে নিতে হচ্ছে? সে তো অনর্গল। কারণ দুজন মানুষের চেহারায় মিল নেই, হ্যাঁ, দুজন মানুষের অঞ্চলে মিল নেই। হ্যাঁ। আচ্ছা, দিদি তো কুষ্টিয়ার, আপনি কুমারখালী, কুষ্টিয়া, একদম নদিয়া। আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, হরিরামপুর থানা, পদ্মাপাড়ের মানুষ ছিলাম, এখন পদ্মা নদীর একদম মাঝে সর্বহারা। আচ্ছা, ও মানে আপনাদের বাড়ি নদীতে চলে গেছে, সর্বহারা। আচ্ছা, বাড়ি জমি ভিটে মাটি এমনকি এলাকা। আচ্ছা, হ্যাঁ, হরিরামপুর তো খুবই ভালো। একদম বিলীন হয়ে তো গেছে। এই জন্য কিছু মতভেদ তো থাকবেই। তার হচ্ছে পদ্মার পাড়ে আর আমার হচ্ছে গড়াই নদীর গড়াই নদী, ওটা হচ্ছে গড়াই নদীর একেবারে, বাট দুইটাই খুবই সাংস্কৃতিকভাবে খুব সমৃদ্ধ হ্যাঁ, এলাকা। সমৃদ্ধ এলাকা, এই ব্যাপারে সন্দেহ নেই। আমার এলাকা এতই সমৃদ্ধ, ওখানে খানাতর রহমান, বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী ফিল্ম ডিরেক্টর, গীতিকবি ইত্যাদি, সুরকার, মিউজিক ডিরেক্টর, নীনা হামিদ, তারপর অসংখ্য লোক, আব্দুল হালিম চৌধুরী সাহেব, যিনি সরাসরি পঙ্কজ মল্লিকের ছাত্র ছিলেন, আবিদা সুলতানা, তার বাড়িও মানিকগঞ্জ, এরকম অসংখ্য নাম। এবং এই সময়ের তারকাদের মধ্যে বলে মমতাজের নামও বলতে হবে, তাই না? এখন মমতাজ, মমতাজ আলী খান সাহেব যিনি ছিলেন, উনিও মানিকগঞ্জের সিঙ্গারের মানুষ, ওই মমতার এলাকার লোক। রাইট, রাইট। আপনি যেখানে ছিলেন, যে চিন্তার পার্থক্য কি অঞ্চলের কারণে হয়? এক একটা অঞ্চলে হয় কি, সাধারণত নদীর বাঁক ঘুরলেই একটু হলেও কালচারের ব্যবধান ঘটে যায়, রাইট, রুচির ব্যবধান ঘটে যায়, চেতনার ব্যবধান ঘটে যায়। আহা, তো ঠিক আমাদের বৈচিত্র্যটা কোথায় আমার সংস্কৃতির, বাংলার, বাঙালির, বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যটাই হচ্ছে এটা, প্রায় মিলে, কিন্তু না, একটু যেন কোথায় পার্থক্য আছে। আজকে এই যে ধর মানিকগঞ্জের এপার ওপার, মানিকগঞ্জ থেকে কুষ্টিয়া অনেক দূরে কিন্তু না, ভাষায় আমূল পার্থক্য, ভাষায় পার্থক্য হবে, খাদ্য তালিকাতে কিছু পরিবর্তন থাকবে। আমার এলাকার মানুষ পাট শাক খেতে খুব পছন্দ করে, এবং সেটা হতে হবে তেতো। আচ্ছা, আর আমাদের কিন্তু তারা এটা খেয়ে অভ্যস্ত, পাট শাক খায় না। আমাদের ওদিকে না, আমাদের ওটা খায় কি করে, আমি পরে ওটাকে মানে গবেষণা করে ওটা বের করেছি। যেমন আমাদের মা ঠাকুমারা আমাদেরকে খাইয়েছে ওইটাকে তিতা পাতা বলতো, নালতা পাতা, আচ্ছা, বলতো নালিতা পাতা, ওটা ভিজায় রেখে সকালবেলা আমাদেরকে বাসি পেটে এক চামচ খাইয়ে দিত, ওষুধ হিসেবে। হ্যাঁ, প্রচন্ড তেতো পানি, অত্যন্ত উপকারী। এদিকে এসে দেখলাম যে ওরা এটা একেবারে শাক হিসেবে খায়, মানে ভেজিটেবল হিসেবে খাচ্ছে, একদম ভেজিটেবল। আচ্ছা, এই যে এখন চলছে শাপলার সিজন, জি, এই শাপলা খায় তারা অভ্যস্ত, আমরা খান না। আচ্ছা, কিন্তু আমার মানিকগঞ্জের মানুষ এই শাপলার দিনে হ্যাঁ শাপলা চিংড়ি মাছ, অমৃত এখন শিখেছি। শাপলা দিয়ে কত রকম পদ, অনেক রকম। আমার বাবা আবার এগুলো খান না, এবং যেটা খান না তা খাবেই না। অদ্ভুত একটি রেসিপি হচ্ছে শাপলা দিয়ে শলা গেথে ভেলা বানায়, ছোট ছোট ভেলা, আচ্ছা, এতটুকু মোটা, এতটুকু লম্বা ভেলা বানিয়ে ওটা বেসন দিয়ে ডুবিয়ে, আচ্ছা, তেলে ভাজবে। এইটা অবশ্য আমরা, ওইটার নাম হচ্ছে ভেওয়া ভাজা, মানে ওই যে ভেওয়ার মতো করে গেথে নেয় তো, যেমন এরকম করে কেটে একটা একটা করে গেথে নেয়। তো নিয়ে ওইটা আবার ওই বেসন আর চালের গুঁড়ো দিয়ে ওটাকে মেখে, মানে ওটার সাথে মেখে তারপর তেলে ভাজতে হয়। তার মানে ওনার ফ্যামিলিতে এসে আপনাকে অনেক নতুন কিছু রান্না শিখতে হয়েছে। হ্যাঁ, অনেক কিছু অর্জন করতে হয়েছে। আমি যদিও খুব একটা রান্না করিনি, কারণ আমার শাশুড়ি মা ছিলেন, আচ্ছা, উনি করেছেন, আমার কোনোটাই করতে হয়নি, আমি শুধু গান করেছি ব্যাস। আমার বিয়ের পরে বোধহয় আপনাকে উনি বলেছিলেন তুমি গানটাই শুধু করো, সংসারটা সামলাচ্ছি, এরকম। হ্যাঁ, মা ছিলেন তো তখন। ওটা আমি বিয়ের পরে থেকে শুরু করে আজকে পর্যন্ত, আচ্ছা, আমার কথা একটাই, শিল্পী কখনো অন্য চিন্তা তার মাথায় থাকবে না। সেটা খাওয়ার চিন্তা না, পরিষ্কার পরিচ্ছন্নতার চিন্তা না, ঘুমাবো কোথায় সেটা না,
তার মাথায় একটি চিন্তা থাকবে, সেটা শুধুই সঙ্গীত, মিউজিক। আচ্ছা, এবং মিউজিক কখনো 3 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টার সাধনা হতে পারে না। মিউজিক 24 ঘন্টার সাধনা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কণ্ঠ। তাহলে তো সংসার বিরাগী হয়ে যেতে হবে শিল্পীকে। তাহলে তো শিল্পী- সংসার হবে শিল্পী- না, সংসার তো তাই না? হবে আমাদের না। সংসারটা তো শিল্প- ম্যানেজ করতে হয়। ম্যানেজ করতে হ্যাঁ। হয়। শিল্পী মানেই তো সংসার বিরাগী। শিল্পীকে, শিল্পী তো পরম স্রষ্টা। আহা, তো আমরা শিল্পী নাম ধারণ করে চলি, এটা আমরা কি আসলে শিল্পী? সৃষ্টিটাকেই আমরা নেড়ে চেড়ে, যেটাকে আমি কাস্টমাইজ করেন। না, বা পরিশীলিত বাংলায় যাকে বলে, আমরা রূপান্তর ঘটাই মাত্র, আচ্ছা। রূপান্তরিত করি। পৃথিবীতে নতুন করে কিচ্ছু সৃষ্টি হয় না। আহা, যা কিছু সৃষ্টি সবই রূপান্তরিত। কাজেই একজন শিল্পী সবসময় ওই রূপান্তর নিয়েই ডুবে থাকবে। এবং সংসারটা কি দিদি তাহলে রূপান্তরের মধ্যে যায়? ধরেন আপনি যখন এসছেন এই ফ্যামিলিতে 1989 সালে, এখন 24, অনেক বছর, এই দীর্ঘ সময়ে কি সংসারের রূপান্তর ঘটেছে? না, সেটা হচ্ছে কি, যেমন সে যেভাবে বলল সেটা আমার ক্ষেত্রে আমি করতে পারিনি। আচ্ছা। পারিনি কারণ আমার যেমন বাবার বাড়িতে আমি যখন বিয়ের আগে আমি কিছুই দেখতাম না, আমার শুধু গান আর একটু গোছানো গাছানো পরিষ্কার টিপটপ, এগুলো আমার বাবার কাছ থেকে শেখা। কারণ বাবা প্রচণ্ড মানে একজন শিল্পমনা মানুষ, সে নিজেও শিল্পী, সে তার মানে একেবারে পরিপাটি একদম সব কিছু। তো সেটাই আমি ছোটবেলা থেকে সেইভাবেই শিখে এসেছি এবং কোনো কাজ ওইভাবে করিনি। আর বিয়ের পরে এখানে এসে শাশুড়ি মা ছিলেন, আমি কোনো কাজই করতাম না, রান্না বাড়া উনি আমাকে হাতে তুলে খাইয়ে দিতেন। আমি হয়তো বেরোবো, সকালবেলা উঠে জানে যে আমি অন্য কিছু খেতে পছন্দ করি না, আমি একটু ভাতই খাই। সকালবেলা উঠে দেখা গেল আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত আমার জন্য হয়ে গেছে। দেখা গেল আমি কোনো একটা রেকর্ডিংয়ে যাব বা কিছু, ভাত নিয়ে এসছে মুখের সামনে, সে আমাকে তুলে খাইয়েছে। আহা, তো সেরকম কি আনন্দ। হ্যাঁ, একদম আমি কখনোই মানে ওইগুলো, কিন্তু ওদের পরিবারটা ছিল অনেক বড়। আচ্ছা, মানে অনেক বড় পরিবার। যৌথ পরিবার ছিল কি? না, ছোট তো ছেলে বটেই। কিন্তু ছেলে হচ্ছে সে কিন্তু একা, এক আচ্ছা। বাবার পরিবারটি একই যৌথ। ছেলে। আচ্ছা, আচ্ছা। আমার কিন্তু বাপ কাকারা 7 ভাই, সব সব একসঙ্গে থাকতেন? হ্যাঁ। একসঙ্গে। তো সেটা আমি বিয়ের পরে ওইরকম পাইনি, কিন্তু ওই কাকাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, এই বোনেরা, এই কাকাদের সব, এই ফ্যামিলির একটা অংশ বোধহয় আর কি। না, এটা ফ্যামিলির একটা অংশ, কিছুটা আছে। কিছুটা না? হ্যাঁ, কিছুটা আছে। তো সেইখান থেকে দেখা যাচ্ছে কি যে হচ্ছে যে সে যেটা পাচ্ছে আমি হয়তো সেটা পাচ্ছি না। কারণ সে দেখা গেল যে সকালে উঠে সে তার আর কোনো কাজ নেই, সে হারমোনিয়াম নিয়ে বা তানপুরা নিয়ে বসে গেল, কিন্তু আমি তো সেটা পাচ্ছি না। তো সেই জায়গাটাতে তো আমাকে কিছুটা ছাড় দিতে হয়েছে। সে আমাকে বলছে যে তুমি সব কিছু পড়ে থাক, তুমি রেয়াজ করো, কিন্তু দেখা গেল আমার মামা শ্বশুর ঘরের মধ্যে বসা, আচ্ছা। আমার কাকা শ্বশুর ঘরের মধ্যে বসা। এখন তাদের সেবা যত্ন আমি বাদ না দিয়ে করে যদি আমি রেওয়াজ এখন করতে যদি বসেন, যে তাহলে বলবো এটা কি রেয়াজ বউ করি, নিয়ে তাহলে কি আসলাম? হলো? আমার যদিও আমার মা গত হয়েছেন 2 বছর। তো সেখানে তারা কিছুই বলে নাই, তারা আমাকে দেখেই এনেছে এবং তারা আমাকে খুব ভালোবাসতেন। কি কাকা শ্বশুর, কি মামা শ্বশুর, মানে ননদ, দেওর যারা ছিলেন সবাই আমাকে মাথায় তুলে রাখে এখনো অবধি। কিন্তু সেটা হচ্ছে যে তারা আমাদের ছেড়ে অনেকে চলেই গেছে। আমার মামা শ্বশুরও আজকে নেই, কাকা শ্বশুররাও আজকে নেই, আমার মাও আজকে নেই, আমার শাশুড়ি মাও আজকে নেই, শ্বশুর মশাইকে আমি তাই পাইনি। তো হয় আমাদের তো। আজকে আমরা শুরুই তো বললাম আপনাদের একজন ঘনিষ্ঠ আত্মীয়র সেই মৃত্যুর খবর দিয়ে। তো এটাই সেই তো রকম হবে। দেখা যাচ্ছে কি যে ওই জায়গাগুলোতে কিছুটা আমাকে ছাড় দিতেই হয়। তারপরে আবার আমার মতো করে আমি বসে যেতাম, ব্যাস, আমি যখনই সুযোগ পেতাম। আর যেটা সত্যি কথা হচ্ছে যে আমি একেবারেই ঈশ্বরের মানে উপর নির্ভর, উনি আমাকে চালাচ্ছেন, আমি চলছি, ব্যাস। সত্যি কথা বলতে কি, তবে আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে যে ঘরের সাপোর্টটা যদি না থাকে তাহলে তো হয় না। Right. কারণ সে আমাকে একেবারে পুরোপুরি একেবারে আমাকে এই সাপোর্টটা দিয়েছে। এটা দিতে পেরেছেন কারণ উনি নিজেও শিল্পী, তো শিল্পীর যন্ত্রণাটা উনি বোঝেন। একটা বিরতি নিয়ে আপনার কাছে আসছি। দর্শক, আরেকটা বিরতি সময় আজকে আমরা কিরণচন্দ্র রায় এবং চন্দনা মজুমদারের সঙ্গে আড্ডা দিচ্ছি। ফিরছি আরেকটা বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে, শুক্রবার 7 দিন মানেই সংসারের গল্প। এবং আজকে আমরা আড্ডা দিচ্ছি সঙ্গীত দম্পতি কিরণচন্দ্র রায় এবং চন্দনা মজুমদারের সঙ্গে। দাদা, বিরতির আগে আপনি ছিলেন আপনার মায়ের প্রসঙ্গে। শিল্পীর জন্য যে ঘর নয়, জি,
এবং শিল্পী যে ঘরের মানুষ নয়, এমনকি সমাজেরও মানুষ নয়। এটা গ্রামীণ প্রবাদ একটি কথা আগে দারুণভাবে প্রচলিত ছিল, যারা গান বাজনা করে ওরা হচ্ছে বাউন্ডারিলে 420, ওরা সমাজে কিছু করবে না, গ্রহণযোগ্য মানুষ না। হ্যাঁ, তো কথাটা মিথ্যে নয়, কথাটা সত্যি। তবে হয়তো শব্দ প্রয়োগটা ওরা একটু সম্মানজনক নয়, সম্মানজনকভাবে করতে পারেননি। কিন্তু আসলেই শিল্পী হবে উদাস জগতের মানুষ, শিল্পীর কাজ হবে ভাব সাগরে ডুবে থাকা। আচ্ছা। শিল্পীর কাজ হবে সাগরের তলদেশে ডুবে, যে আমি সক্রেটিসের ভাষায় বলছি, সাগরের তলদেশে ডুবে গিয়ে গহীন সাগরে মণি মুক্তা হীরা কাঞ্চন খুঁজে বেড়ানো। তবেই সে শিল্পবোধ জাগ্রত হবে এবং সৃষ্টি করার জন্য চেষ্টা করতে পারবে। তবে আমি একটুখানি বলি যে সে একেবারে মনে প্রাণেই একজন শিল্পী, যেটা সত্যি কথা। কারণ তার সংসার একদিকে, তার সঙ্গীত একদিকে, এটা আমি এ যাবৎ পর্যন্ত দেখে আসছি। কিন্তু দুজনেই যদি এখন ওইরকম হয়ে যায় তাহলে তো আর আমার সংসারটা হয় না, রাইট, তাই না? দুজন কারণ বৈরাগী মানুষ হ্যাঁ, তো আসলে সংসার করতে তো পারে সে না। কিন্তু কিছুই দেখছে না আমার সংসারের কোনটা দেখছে, সে বাজারটা একটু করে দেয়, কারণ সে নিজে খেতে পছন্দ করে। আচ্ছা। তার কারো মাছ কেনা পছন্দ হবে না, সে লাল চালের ভাত খায়, এখনো ওহো। সর্ষের তেলের খাওয়া হয়। এই জিনিসগুলো তো আমরা পারবো না, সে এইটা সে নিজে হাতে করবে। কিন্তু যে লৌকিকতা কিছু জিনিস থাকে, সেইগুলো সব কিছুই আমাকে দেখতে হয়। সে যেমন আমি কাউকে একজনকে দিব একটা গিফট, বা আমার একটা বিয়ের দাওয়াত আছে, বা আমার একটা অন্নপ্রাশনের দাওয়াত, ওগুলোর মধ্যে সে নেই। আচ্ছা আচ্ছা, উনি কোথাও যান না? না, সে যা যায়, আচ্ছা, কিন্তু দায় সেটা পড়ে। মানে সেটা সে যায়, সেটা সে কারণ আমি তো যায়। সমাজের লোক না, হ্যাঁ, কিন্তু- সমাজ তো আমাকে আগেই ছুড়ে ফেলে দিয়েছে 420। তো সেখানে যে একটা গিফটের ব্যাপার আছে, বা গান সেখানে করে একটা কিছু বেড়ায়। কিনতে হ্যাঁ, হবে সেই। বা দিতে হবে, এইসবের মধ্যে সে নেই। আচ্ছা, আচ্ছা, ওগুলো পুরোটাই আমাকে দেখতে হয়। তো এখানে কে কে আছেন? এখানে আছে, এখানে অমর পাল বাবু অমর আছেন, পাল। বাংলা লোকগানের এক অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আর আছেন আমাদের আধুনিক গানের ইনিও একজন দিকপাল, নির্মলা মিশ্র। আচ্ছা, কিছুদিন নির্মলা আগে, মিশ্র। হ্যাঁ, আচ্ছা, কিছুদিন আচ্ছা। আগেই উনি প্রয়াত হয়েছেন আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর আমার শ্রদ্ধেয় ব্যক্তি অমর পাল, আমার বাবার সমতুল্য আর কি। আচ্ছা আচ্ছা, তো না না না, বাবার চেয়ে অনেক বেশি হবে বয়স। না, বাবার থেকে তো বয়স বেশি অবশ্যই। তো সেখানে উনি প্রায় 100 বছর বয়সে মারাই গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হচ্ছে যে একটা আমরা প্রোগ্রাম করেছিলাম কলকাতাতে, যে সেখানেই উনি আমাকে পেয়ে, মানে আমার নামে সে চিনতো আর কি। তো আমাকে পেয়ে উনি অত্যন্ত বাংলা খুশি। বিভাগের পর চলে গেছেন তখন আসলে ব্রাহ্মণবাড়িয়ার ছবিগুলো লোক। তুলেছিলাম। আচ্ছা, আমাদের এখানেরই মানুষ। হ্যাঁ, 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 তাছাড়া লোকগান হবে না। আচ্ছা আচ্ছা, পূর্ব বাংলার মাটিতে বেড়ে না উঠলে লোকগান পূর্ব হবে না। বাংলার মাটির আকাশ বাতাস জল, পদ্মা মেঘনা যমুনা আড়িয়াল খা মধুমতি ইচ্ছামতি, এগুলোর গন্ধ গায়ে না থাকলে লোকগান হয় না। ওরে বাবা, এটা বিরাট তত্ত্ব কিন্তু এটা। আমি জানি না ও পশ্চিমবঙ্গের লোকের আবার খেপবে কিনা। না না না, না। না, ওনারা তো খেপার কোনো কারণ খেপার নেই, কোনো সত্য কারণ তো নেই, স্বীকার যেটা সত্য নিশ্চয়ই তারাও সেটাই করে। তো। আচ্ছা, তারাও করে এবং আজকে প্রমাণিত সত্য যে পশ্চিমবঙ্গ হাত বাড়িয়ে আমাদের গানকে অত্যন্ত আপন করে নেওয়ার চেষ্টা করছে। এখানে আর এক দিকপালের সঙ্গে আমাদের সঞ্জিদা খাতুন, শ্রদ্ধা ব্যক্তিত্ব উনি সঞ্জিদা আপা। আপনাদের মেয়ে তো একজন না? একটাই। এবং আপনার মেয়েটাও আপনাদের মতোই গানে এসছে। গানের পাগল, ও গানেরই পাগল। এই তো না? হ্যাঁ। সে কি মানে কি কি ধরনের গান গায়? ও আমার লোকগান। সব ধরনেরই গায়, আচ্ছা। মানে সব ধরনের গানই তিনি এখন করেন, কিন্তু তার ওই ভাব হচ্ছে আমাদের ওই এই মূলত লোকগান। আপনাদের মূলত মানে বাবা মায়ের ধারাই আছে। হ্যাঁ, হ্যাঁ। লোকগান। আচ্ছা, তার মানে তার স্কুলিংটা ফ্যামিলিতেই, গানের স্কুলিং। সেটা হ্যাঁ। বটেই। বাবার জন্মসূত্রে কাছে- পাওয়া যেটা আচ্ছা, একার কোলে থাকা অবস্থা থেকে। মানে এই যে সঙ্গীতের মধ্যেই তার জন্ম বেড়ে ওঠা আর হ্যাঁ কি। হ্যাঁ বটেই। যে যখন মানে সে রেয়াজ করতে বসতো, তো মেয়ে হচ্ছে তখন হামা দেওয়া শিখেছে মাত্র। তো সেই তখন থেকে হারমোনিয়ামের উপরে উঠে আচ্ছা। যে ওই সে ওই রকম করে করবে, আর বাবার কোলে বসে বাবা রেয়াজ করছে, সে তাকিয়ে আছে। আচ্ছা আচ্ছা, মানে বাহ। এই যে এই যে, এবং আপনারা তিনজন কি কখন একসাথে গান গেয়েছেন? হ্যাঁ তো আচ্ছা, বহুবার, বহু কোন জায়গায়। অ্যালবাম টালবাম করেছেন? অ্যালবাম করা হয় নাই, অ্যালবামটা অনেক করা। কিন্তু টেলিভিশনে একসাথে হ্যাঁ, গান গেয়েছেন। চ্যানেলগুলোতে, বিভিন্ন বহু চ্যানেলে চ্যানেলগুলোতে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে সময়। গাওয়া আচ্ছা আচ্ছা, আছে বাহ। অনেকবার। আমাদের।
একাধিকবার। আচ্ছা, আপনার মেয়ে তো এখন পড়াশোনা করে বোধহয় কলকাতায়? ও কলকাতাতে পড়াশোনা করে, করছে। মাঝে মধ্যে আসে? মাঝে মাঝে আসে, আর ওইখানে সঙ্গীতের উপরেও তার চর্চা চলছে। আর মাস্টার্স কমপ্লিট করেছে। ও মিডিয়া সায়েন্সে মাস্টার্স। আচ্ছা, মিডিয়া সায়েন্সে, গুড। যদিও অনেক দূরে না, এখন তো ধরেন মোবাইল ফোন আছে, ভিডিও কলে প্রতিদিনই কথা হওয়ার সুযোগ থাকে। যে আস্তে আস্তে কথা বললো যে আমি বাইরে, আমরা যুক্ত করতে চেয়েছিলাম কিন্তু আজকে তাকে পারলাম না। চেয়েছিলাম কিন্তু না ঠিক আছে, আরেক সময় নিশ্চয়ই হবে। আচ্ছা, আপনার মেয়ে সম্পর্কে একটু যদি শুনি, যে ধরেন বাবা যখন হয়, আপনি বললেন যে শিল্পীরা সংসার বিরাগী হয়, সংসারে থাকে না, সংসার শিল্পীর জন্য না, কিন্তু বাবা যখন হলেন তখন কি নতুন কোনো বোধ তৈরি হলো? বাবা হিসাবে তো অবশ্যই একটা দায়িত্ব কাঁধে চাপে, ঘাড়ে চাপে, মাথায় চাপে। তো বোধ সৃষ্টি হলো বটে, কিন্তু সেই বোধের মধ্যে সবসময় উকি মারত, বোধের জানালায় সবসময় উকি মেরে যেত সুর, সঙ্গীত। আচ্ছা। যেন আমার মেয়েটিও সুর সঙ্গীতের থেকে দূরে না যায়। আচ্ছা, লেখাপড়া করবে, এটা করবে, সেটা সবই করবে, কিন্তু সুর সঙ্গীত থাকতে হবে। সৌভাগ্যক্রমে সেই সুর সঙ্গীতটাকে, বড় হবে কি হবে না সেটা তো আর আমি বলতে পারি না, বিকজ সেটা গড নোজ, তবে ভালোবাসতে শিখেছে। যদি আপনি মা হলেন যখন, সেই দিনটা মনে আছে? সেই স্মৃতিটা মনে আছে? হচ্ছে যে 2003-এ 1 এপ্রিল। 1 এপ্রিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 এপ্রিলে ওর জন্ম। তো সেটা তো একটা আলাদা অনুভূতির ব্যাপার থাকেই। আর আমরা তখন থাকতাম একটি এভারগ্রিন প্লেসে। কোথায় সেটা? অর্থাৎ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে থাকতি, আচ্ছা, রোকে হলের সামনে একটি গুরুদুয়ারা আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই গুরুদুয়ারার বাসিন্দা। আচ্ছা, গুরুদুয়ারের সে ভিতরে থাকতো, থাকতেন হ্যাঁ, আপনি? আমার আপনি বিয়ের থাকতেন? পরেও আমি দীর্ঘদিন। ওখানেই উঠেছি। ওখানে বিয়ে, ওখানেই আমার আবার সন্তান জন্ম, আচ্ছা, মেয়ের জন্ম ওখানে 18 বৎসর কাটিয়েছি। আচ্ছা আচ্ছা। তাহলে এটা একটা আরেকটা বিরাট গল্প, গুরুদুয়ার একটা বিরাট, মানে এটা আমরা তো বাইরে থেকে দেখে এটাকে একটা অন্য রহস্যজনক জায়গা হিসেবে না না চিনি। না না, মোটেই না। ওখানে ভীষণ সুন্দর, ভিতরে এটা খুব হচ্ছে একটি সুন্দর মন্দির। একটা গুরু নানক জি, জি, শিখ ধর্মের যিনি প্রবর্তক, প্রতিষ্ঠাতা, তিনি এসেছিলেন। তখন এটি ছিল জঙ্গল, ব্যাপক বড় জঙ্গল। আর সেই জঙ্গলে সাধনা করতে এসে বসেছিলেন নানক সাঁইজি। জি। তো তখন ওই যে তখনকার আমলের জমিদাররা ওনাকে নিষ্কর জমি এবং মন্দির করে দেন। আচ্ছা, যে আপনি এইভাবে তো হয় না, তাহলে আমরা মন্দির করে দিচ্ছি। তো ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ জায়গা, যেমন নবাবদের দেয়া, তেমনি জমিদারদেরও দেয়া। তো এই জায়গাটি সেই জায়গা যেখানে বসে গুরু নানক সাধনা করেছিলেন, এবং তাকে ওখানে মন্দির করে দেওয়া হয়। কারণ উনি তার অর্থবিত্ত ছিল না যে উনি মন্দির বানাবেন, তো সেটা করে দেওয়া হয়েছিল। তার থেকেই ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন চত্বর, এর সবই গুরুদুয়ারার জায়গা ছিল। আচ্ছা আচ্ছা। তা পরে যা হোক, চাপতে চাপতে গুরুদুয়ারাকে মোটামুটি এখন যেটুক টেরিটরি রয়েছে, এখন বেশ বড় ওইটুক দেওয়া হয়েছে। তারপরেও অনেকটা জায়গা ওখানে কি ওপেন, মানে যে কেউ ঢুকতে পারে? ওপেন। আচ্ছা আচ্ছা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেতে পারে, সবাই মন্দিরে ঢুকতে পারে। পেয়ারটা হচ্ছে মূলত শুক্রবার দিন। না, ওরা একটা বন্ধের দিন বেছে নেয়, এমন কোনো দিন নেই। কিন্তু শুক্রবারে তো বেশি, যেমন শুক্রবার উইকেন্ডে, ব্যাস শুক্রবার। যদি রবিবার উইকেন্ডে ছিল যখন, তখন রবিবার হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ছুটির দিনটাই ওরা। কিন্তু আমি বেশিরভাগ দেখেছি যে ওদের যে ভাষায় যে গানগুলো সে গাইতো। আচ্ছা আচ্ছা। তারপরে সেখানে খাবার দাবারের একটা ব্যাপার ছিল। যে গ্রন্থটা, এটি হচ্ছে শুধুই প্রত্যেকটাই হচ্ছে একটা করে পদ। আচ্ছা আচ্ছা। পুরো বইটি হচ্ছে কোনো তন্ত্র মন্ত্র জপ টপ কিচ্ছু নেই, প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে খণ্ড খণ্ড গান এইভাবে যুক্ত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বড় বই, এত বড়, তো কাজে গানই তাদের মূল সাধনা। মানে আপনার এই শিল্পী হয়ে উঠবার পেছনে ওই টেরিটরির একটা ভূমিকা আছে, বোঝা যাচ্ছে। অবশ্যই মনোজগতে, চিন্তার জগতে অবশ্যই অনেক ধরনের প্রভাব, কারণ এমন একটি এভারগ্রিন প্লেস যেখানে বসে আমি রাত দিন 24 ঘন্টা চেঁচালেও, গলা খুলে রেওয়াজ করলে, গান গাইলে
কেউ বাধা দেওয়ার নেই, বরং তারা আরো আমাকে উৎসাহিত করতেন। আচ্ছা আচ্ছা, বা বেটা খুব কে বাদ। খুব সুন্দর জায়গা, Right. মানে আরেকটা খুবই বিরতি মানে নিয়ে একটা আসছি। শান্তির জায়গা আর Right. কি। এই যে একদম দেখা যাচ্ছে একই, মানে কি বলা যায়, রঙিন ফ্যামিলি। দর্শক, আরেকটা বিরতির সময় হলো, ফিরছি একটু পরে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারে 7 দিন মানেই সংসারের গল্প, এবং আজকে আমরা আড্ডা দিচ্ছি কিরণচন্দ্র রায় এবং চন্দনা মজুমদারের সঙ্গে। এই যে আমরা বিরতির আগে যেই প্রসঙ্গে ছিলাম, গুরুদুয়ারে নানক শাহীর, এইখানটায় আপনাদের একটা বড় সময় কেটেছে। একদম, বড় সময় 18 অনেক বছর বড়। কেটেছে। 18 বছর কেটেছে। তার কেটেছে হচ্ছে 18 বছর, আমারও 89 থেকে মানে আপনার সন্তান হওয়া পর্যন্ত ছিল। হ্যাঁ 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 তারপরে আপনারা আপনাদের সন্তান হয়ে সন্তান একটু সন্তান বড় একটু হয়েছে, বড় হয়েছে হ্যাঁ, ওখানে। তখন মানে হাঁটতে শিখেছে, ছোটাছুটি করে শিখেছে। খোলামেলা জায়গা ছিল, এই সব জায়গা দিয়ে সে হাঁটতো, আছাড় খেত, আচ্ছা আচ্ছা, মানে খুব। রাইট। তারপরে তখন তো হাঁটি হাঁটি পা তো ওই দেখা যাচ্ছে যে একটা পিঁপড়ে যাচ্ছে, হয়তো সেটাকে ধরে ফেলছে, তারপর দেখা যাচ্ছে যে মাটি তুলে খানিক মুখের মধ্যে দিয়ে তাই দিল। তো হয়। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে ওই খাপড়া আমরা বলি, চারা যেটা, হ্যাঁ। দেখা গেল ওইটা খুঁটে নিয়ে আসে, সে টুকটুর করে চলে যেত, তো যে ওইগুলো উঠে নিয়ে এসে মুখের মধ্যে দিচ্ছে, আবার মুখের থেকে সেগুলোকে বের করতাম, মানে এরকম রাইট। খুব একটা মানে। আমরা বিরতির আগে যে জায়গাটাতে ছিলাম, যে চিন্তার পার্থক্য দুইজনের, কিন্তু আমরা যেটা আজকে দেখছি যে আপনার দুজনের পোশাকের রঙে কিন্তু মিল আছে। এটা কি পরিকল্পিত? না না, এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। এটা হয়ে গেছে আসলে, এটা কোনোভাবে কিন্তু হয়ে কোথাও গেছে। কোথাও যখন আপনার অনুষ্ঠানে যান, সামাজিক অনুষ্ঠানে বা ইভেন্ট টেলিভিশনের প্রোগ্রামে যখন যান, এই ড্রেসের ব্যাপারটা মাথায় থাকে? না না না, অতটা কখনোই মাথায় থাকে না। এই জন্যে যে আমার দেশটি হচ্ছে সারা বাংলা জুড়ে, এমনকি পৃথিবী জুড়েই বলবো, আমার ড্রেসটি হচ্ছে কমন বাউলের ড্রেস। হ্যাঁ, আপনি যখন গানের অনুষ্ঠানে যান, আপনি ওই ড্রেসেই যান। আমি বাউল বেশি, হ্যাঁ। তো কাজে আমার সাথে ড্রেস মেলার সুযোগ মেলার নাই। কোনো সুযোগই নেই। না, সে একসময় মিলাতে চেয়েছিল যে তুমি এই আচ্ছা। কালারেরই কোন সব সময় শাড়ি পরো, কিন্তু আচ্ছা, ওটা কি হয়? ওটা হয় না। হয় না তো, বৈচিত্র্য থাকে না তো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমি হয়তো 4টে শাড়ি কিনলাম, আমি গিফট পাচ্ছি, অমুক পাচ্ছি, তো Right. সেগুলো তোমার পড়তে ও তো হবে। যে gift তো দেবে তাকে তো ওইগুলো বলা যাবে না, তুমি আমাকে না, গেরুয়া না, রঙের শাড়ি তাই না? দাও। তো সেরকম কাজেই ওটা মিলাতে পারিনি, তবে আজকে এটা কি হয়তো মিলে একটু গেছে? হয়ে গেছে। কাকতালীয়। হ্যাঁ। আর ওই বাউল ড্রেসটা আমি সবসময় পরে থাকি না, এটারও কারণ আছে, কারণ আমি তো বাউল নই। আচ্ছা। কিন্তু বাউল গান এবং আমাদের হারিয়ে যাওয়া বাউলকে প্রত্যাবর্তিত করেছি আমার মাধ্যমে। আচ্ছা এটা মুছে গিয়েছিল বাংলা থেকে। আচ্ছা আচ্ছা, রাইট। আপনাদের মিলের জায়গাগুলো কি? মানে ধরেন দুজনের মধ্যে খুব কমন যে এই জায়গাগুলো কোনো মতদ্বৈততা নেই, সেরকম জায়গাগুলো কি? এই জায়গাগুলো খুব কম। কম? আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমার পুরোটাই তার উপরে ছেড়ে দেওয়া। আচ্ছা, তাই? হ্যাঁ, আমি খুব নির্ভরশীল তার উপরে, যেটা আচ্ছা, সত্যি কথা। কারণ কিন্তু উনি তো বৈরাগী মানুষ। না, বৈরাগী মানুষ হলে পরেও তারপরেও যেমন আমি অতটা কিছু গায়েই মাখি না। আমার হচ্ছে আচ্ছা। সংসার, আমার গান করা, আমার মেয়ের চিন্তা, তারপরে তো সংসারে যে বাবা আছেন, শাশুড়ি ছিলেন, এগুলোকে নিয়ে না আমার সব সময় কেটে যেত আর কি। তো কাজেই অন্য যে চিন্তাধারা, আমি সব কিছুই, সে আমাকে যেভাবে বলে, হয়তো আমার যদি পছন্দ না হয়, আমি হয়তো একটু বলি যে দেখো এটা এইভাবে করলে ভালো হয় বোধহয়। আর এই বৈরাগ্যের ব্যাপারটি, কাজেই আমি ওইটা নিয়ে আমার এই বৈরাগ্যের ব্যাপারটিতে আমার মায়েরও একটা ব্ল্যাঙ্ক চেক আমার উপর দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা জানে যে ওকে বলে কোনো লাভ হবে না, ওর পথে চলবে, আচ্ছা আচ্ছা ওকে বলতে যেও না। আচ্ছা। কিন্তু তবে তার কথার বাইরে আমি খুব একটা যাই না, এটা তার সামনেই আমি এবং বলছি। সেই কারণে কি ঝগড়াঝাটিও আপনাদের মধ্যে বোধহয় খুব বেশি হয় না? হয় না, খুব একটা হয় না, তবে হয় একটু চেঁচামেচি টেচি আমি একটু করি। সুযোগ নেই। আর মানে ঝগড়া হওয়ার বিষয়গুলো ওইরকম বড় বড় কিছু না, ছোটখাটো কিছু নিয়ে। যেমন আমি একটু গুছিয়ে রেখে আসলাম, যেমন সে কালকেই বলছিলাম যে সে রেয়াজ করেছে, গান করেছে, তো হারমোনিয়ামটা যেভাবে আমি সুন্দর করে ঢেকে রাখি, তুমি সুন্দর করে ঢেকে রাখো, সেটা না, গান করে ওইভাবেই রেখে দিয়ে আসে। তাই বললাম যে আমি গুছায় রাখে আসি, তো তুমি এটা ঢেকে রেখে আসতে পারো নাই। তো এই রকম, যেমন আমার মাথা গরম হয়ে যায় তখন, যে আমি গুছিয়ে রাখি, তুমি এইগুলা করো কেন? তো এই রকমের মানে এই কারণে কি, তার মানে এই যে 89 থেকে 2024 কখনো এরকম ডায়লগ আপনি শুনেছেন যে আমি বলে তোমার সংসার করে গেলাম? এইটা তো একটি সাধারণ ডায়লগ। প্রতিটি মেয়েই বলবে যে তোমার সাথে এসে আমার জীবন ধ্বংস, এবং আমি না হলে, আমি ছাড়া কেউ তোমার সঙ্গে থাকতো না, থাকতেও পারতো না। আর ছেলে বলবে যে জীবনে কি যে ভুল করেছিলাম যে তোমার মতন একটা মেয়ে ঘরে নেই, আমার জীবনটি ছাড়খাড়। না না, সে এইরকম কথা কখনোই বলে না। তবে উনি যে খুব ভালো হাজবেন্ড, তার প্রমাণ কিন্তু এই ছবি।
না সত্যি রান্নাঘরে আছে মানে তো ভালো হাজবেন্ড। হ্যাঁ এটা কমন ডায়লগ। আর হচ্ছে যে আমি এক এক সময় বলি যে আমি তার উপরে উল্টা ঝাড়ি দেই আর কি। আচ্ছা আচ্ছা। যে আমার এই সংসারে এসেই আমার সবকিছু নষ্ট হয়ে গেল। আচ্ছা। এত বড় সংসার, এত মানে স্বজন প্রীতি সবকিছু মিলিয়ে, তো মানে আমি বলি কিন্তু সে প্রচণ্ড ধৈর্যশীল এবং সহ্যশীল, এবং আমি তার সামনেই বলছি যে আসলে আমি ভাগ্য করেই তার মতো একটা এবং স্বামী পেয়েছিলাম। খুব ভালো স্বামী। সত্যি কথা যেটা, খুব ভালো স্বামী। কারণ এটা অনেক মেয়েরা বলবে কি বলবে না আমি জানি না, হ্যাঁ। তবে আমার যেটা একেবারে সত্যি কথা, মনের কথা, প্রাণের কথা আমি বলে দিলাম। আচ্ছা, সেক্ষেত্রে উনি হাজবেন্ড হিসেবে ওনাকে 100-তে আপনি কত নাম্বার আমি দিবেন? 100ই দিব। 100? হ্যাঁ। কিন্তু বাবা হিসেবে? বাবা হিসাবেও 100-তে 100ই। তাই? কিন্তু মনে তো হলো যে সংসারের প্রতি খুব না একটা না না, এই দায়িত্বশীল না। যেমন মেয়ের প্রতি দায়িত্বটা যে তার, সেটা তো একেবারেই ওখানে কোনো খাদ নেই। না না না। আর সংসার যেমন আমি বললাম তো যে আমি সবকিছুই তার উপরে নির্ভরশীল, আমি কোনো কিছুই দেখি না, আচ্ছা মানে কোনো কিছু আমি ওইগুলো মাথায় মাখি না। সঙ্গীতের সুরটি যেমন একটি আর্ট, জি সংসার করতে যে ওখানে দায়িত্বটাও কিন্তু একটি আর্টের মধ্যে পড়ে। রাইট তবে যে বিচক্ষণ তার কোনোটার সাথে কোনোটা ক্ল্যাশ করার কথা না। রাইট। কেউ যদি ভাবে যে আমি এইটার কারণে ওইটা করতে পারলাম না, এই কথাটি ওই অঙ্ক করতে গেলেই এই জটিলতা কথাটি তৈরি হয়। আমার কাছে, আমার কানে যখন পৌঁছে আমি এটা খুব সেন্টিমেন্টাল হয়ে যাই। এই জন্য যাই যে পৃথিবীতে কোনো কাজ আটকায় না। ধরো একটি ছেলেকে আমি যদি বলছি যে তুমি আজকে গান করার কথা ছিল, তুমি গান করনি, স্যার পরীক্ষা ছিল, পরীক্ষার জন্যে, ও ভেরি গুড, তাহলে তুমি কালকে কতক্ষণ পড়েছ? আমিও তো টিচার ছিলাম, জি। তো কাজে তোমার পড়ার খবর আমি জানি, নিশ্চয়ই তুমি 24 ঘন্টা পড়নি, 18 ঘন্টা পড়নি, 10 ঘন্টা পড়নি, এমনকি 8 ঘন্টাও পড়নি। তাহলে তুমি সব করেছ, শুধু গানটা করার সময় পাওনি, তার মানে গানকে তুমি ভালোবাসো না। ঠিক অনুরূপভাবে যে কোনো কাজই হোক, আমি সব করার সময় পেয়েছি, আমি ঘুমানোর সময় পেয়েছি, রান্নার সময় পেয়েছি, খাওয়ার সময় পেয়েছি, গোসলের সময় পেয়েছি, বাথরুম করার সময় পেয়েছি, শুধু সময় পেইনি গান করার, মানে রেয়াজ করার, সাধনা করার। তাহলে তার মাথা নষ্ট। তাহলে তুমি ওটা ভালোবাসো না। রাইট। এটাই আমার গুরুর আর শিক্ষা। আর সবচেয়ে বড় কথা কি, দ্বন্দ্বটা কখন বাধে? যখন দুজনের মতের মিল হয় না, তাই না? কিন্তু সেই মতের অমিলটাকে মিল করতে হয়, এবং এই যে করতে হয় তখন সে দ্বন্দ্বটা কিন্তু তখনই তাদের ভিতরে বাঁধে। কিন্তু আমরা তো দেখা যাচ্ছে যে আমাদের ওই রকম কোনো কথাই মিল নেই, বা আমি এই দিকে যাচ্ছি বা সে অন্য দিকে যাচ্ছে, এই ধরনের আমাদের কিছু না, এবং সে কোনো কাজেই আমার বাধা দেয় না। রাইট। এবং এই কারণেই আপনাদের এবং সে সংসারটা জানে, সেটাও জানে যে আমি মানে একটু অন্য ধরনের মানুষ, কারণ আমার কোনো বাজে আড্ডা নেই, আমার কোনো বেশি বন্ধু বান্ধব নেই, আমার কোনো যে আমি কোথাও যে বসে আমি তাদের সাথে বসে কোথাও আড্ডা দিলাম বা কোথায় বসে খেলাম, এগুলো সময় আমার নেই। আমার একধারে হচ্ছে সংসার, আমার ছায়ানট, সেখানে আমার কিছুটা সময় কাটে, আর আমার কিছু ছেলেপেলেরা আছে, আমি তাদেরকে নিয়ে বসে আমার সময়টা কেটে যায়, ব্যাস শেষ। এইভাবেই দ্বন্দ্বটা আপনাদের বাঁধবে কখন? ফলে এটাই দুজনের মধ্যে চিন্তার পার্থক্য কম থাকলে এবং দ্বন্দ্বটা কম হয়। কাজের ব্যাপারটাও দেখা যাচ্ছে যে কাজের ব্যাপারটা হচ্ছে তার একটা দিকে কাজ আছে, আমারও হয়তো একদিকে কাজ। দেখা গেল সারাদিনে হয়তো সকালবেলাটা সে একদিকে গেল, আমি একদিকে গেলাম, সারাদিনের সাথে সাথে আমার দেখাই নেই। যখন এলাম তখন এসে তো আর দ্বন্দ্বের কিছু নাই। রাইট। হ্যাঁ, সেটা যদি দ্বন্দ্বের মতো করে যদি সে আমাকে প্রেশার করতো, বা তুমি কোথায় গেলে, বা কি হলো, এত দেরি হলো কেন, বা কিছু, তাহলে তো দ্বন্দ্বটা বাড়ে না। বা আমিও যদি তাকে জিজ্ঞাসা করি যে তোমার এত দেরি হলো কেন, তুমি টেলিভিশনে এই জবাবদিহিটা বেশি হতে গেলেই পরে তখন ক্লাসটা হয়। এই অনেক ধন্যবাদ জিনিসটা দিদি আমাদের আপনাকে। একেবারেই নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসবার জন্য। এই শোতে অনেক কথা বলবার চেষ্টা করলাম, কিন্তু সব হয়তো আপনাদের গল্প শুনতে পারলাম না। আবার এক সময় হবে। আবার এক সময় নিশ্চয়ই দেখা হবে। অসংখ্য দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান উপভোগ করবে। কিন্তু এতক্ষণ আমাদের দর্শকরা দেখেছেন, তাদের মধ্যে একটা খুব প্রশ্ন আছে যে শিল্পী দম্পতিকে ডাকলাম, তার একটা লাইন গান শুনবো না, আপনারা দুজন মিলে কি কোনো একটা লাইন আমাদেরকে শোনাবেন দর্শকদের জন্য? আমি বিদায় নিয়ে আসি, ফর্মালি আমি বিদায় নিচ্ছি। আমরা যাচ্ছি চন্দনা মজুমদার এবং কিরণ চন্দ্র রায়ের গান শুনতে শুনতে। ভালো আছি, প্রসঙ্গত বলে রাখা ভালো, এই গানের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা, ও আমার এই ডিপার্টমেন্টের বাংলার ছাত্র, আর এটার
মূল সুরটা ওরা করেছিল, আজকে যে সুরটা পাওয়া যাচ্ছে মানে যেটা ফিনিশড সুর সেটা আমার করা। ওনারা ভেঙে ভেঙে তখন করেছিলেন। এটা আমার করা। তো ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ও দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।